ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মজলিস। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সংখ্যালঘু কার্ড ও ভারতীয় প্রোপাগান্ডা। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, এবং তার পাশে আছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে ভারত, অভিযোগ বিএনপির। আগামী বছর দেশে নির্বাচিত সরকার আসতে পারে, আশাবাদ শিক্ষা উপদেষ্টার। সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপিত হচ্ছে, অভিযোগ প্রেস সচিবের। বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের গণমাধ্যমের মিথ্যাচারে ক্ষুব্ধ হিন্দু নারী ও সংখ্যালঘু নেতারা বললেন, শেখ হাসিনার আমলেই সংখ্যালঘুরা বেশি নির্যাতিত। খুনিদের পুনর্বাসনের চেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জিস আলমের। আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য চায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এবং বাণিজ্য বন্ধ করলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে, সাতক্ষীরায় নৌ পরিবহন উপদেষ্টা। বাংলাদেশ কারও মুখাপেক্ষী হবে না, মন্তব্য মান্নার। দেখছিলাম দর্শক, আজ আমরা আলোচনা করব সংখ্যালঘু কার্ড ও ভারতীয় প্রোপাগান্ডা নিয়ে। জনাব গোবিন্দচন্দ্র, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমেই যে বিষয়টা জানতে চাই, 5ই আগস্টের আগে অর্থাৎ গত 15 বছর আপনার কথা বলা, আপনার স্বাধীনতা, এবং 5ই আগস্টের পরে আপনি কথা বলছেন আপনার স্বাধীনতা, যদি পর্যবেক্ষণ বিশ্লেষণ করে আমাদেরকে বলেন বা আপনি কেমন আছেন সেটা যদি প্রথমেই জানতে চাই। বিষয় হলো যে 5ই আগস্টের আগে 2008 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, খুলনার শিয়ালি, রংপুরের পীরগঞ্জ এবং ঠাকুরপাড়া, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী সহ সারা বাংলাদেশে বিভিন্ন অজুহাতে, ওই ধর্ম অবমাননার অজুহাতে, তারপরে নানানভাবে হিন্দু গ্রামগুলোকে, একের পর এক গ্রামগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2021 সালেও কুমিল্লার প্রতিটি মন্দির, পূজা মণ্ডপ, দুর্গাপূজা মণ্ডপ সবগুলোকে জ্বালিয়ে দিয়েছিল সেই সময়। আর কথা বলার জন্য আমরা যখন বড় বড় সমাবেশ কিংবা কোনো কিছু করার চেষ্টা করেছি, তখনই আমাদের এক প্রতিপক্ষ দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে সমাবেশ যাতে বন্ধ করা হয় সেই ব্যবস্থাগুলো করা। তো সেই দিক দিয়ে যদি কথা বলার স্বাধীনতা বলেন, তাহলে এখন তো পরিপূর্ণই স্বাধীন। এখন রিক্সাওয়ালারা পর্যন্ত রাস্তায় মিছিল করছে, বাড়ির কাজের মহিলারা তাদের স্ট্যাটাস কী হবে সেটা নিয়ে বিক্ষোভ প্রতিবাদ করছে। মনে হচ্ছে যে একটা উন্মুক্ত স্বাধীনতা যা বোঝায় সেই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে। সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, এই ব্যাপারে কেউ বাধা দিচ্ছে না কোনো বিষয়ে। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখছি ভারতীয় মিডিয়ার একাংশ আপনাদেরকে নিয়ে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে এই যে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে, এতে আসলে আপনারা কতটা বিব্রত বোধ করছেন? বিব্রত শুধু না, আমরা তো চরম ক্ষতির মুখোমুখি হচ্ছি। তার কারণে এই দেশের 90% মানুষ মুসলিম। সব মানুষই যে একেবারে এডুকেটেড বা সংস্কৃতিবান এমন তো না। মানুষের মধ্যে উস্কানি দেওয়ার কিছু, সব সমাজের মধ্যেই কিছু মানুষ আছে, যেমন বিশেষ করে এখন ইয়াং একটা আছে যারা হচ্ছে 15 থেকে 27-28 বছরের ছেলে মেয়েদের, এরা কিন্তু অনেকটাই ইমোশনালি কাজ করে। আপনি দেখবেন যে রাস্তাঘাটে তারা যেমন কাজকর্ম করছে, বাড়িতে কিন্তু ওই রকম না। তো তাদেরকে উস্কায়ে দেওয়া হচ্ছে যে একটা শান্তিময় পরিবেশ আছে, আমরা সবাই মিলেমিশে আছি, তা অথচ ওখান থেকে বলছে, যেমন আজকেই একটা ঘটনা দেখলাম যে তুরাগ থানার পাশে একটা ইসকনের ওই কী বলে, এটা হলো যে নামহট্ট একটা, সেখানে রাতের অন্ধকারে কে বা কারা পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। তো এটা কিন্তু 2 দিন আগেও আমরা দেখেছি যে ভৈরবে এরকম ইসকন মন্দিরের উপর হামলা হয়েছে। সেই হামলার একেবারে ভিডিও ফুটেজ দিয়ে দেখা গেছে ছাত্রলীগের কয়েকজন কর্মী, এবং তাদেরকে গ্রেপ্তারও করেছে। তার মানে একটা, যারা ফ্যাসিবাদী সরকার, যারা পলায়ন করেছে, ওদের দোষরা চাচ্ছে যে এই সরকারকে বিব্রত বোধ করতে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করতে মাইনরিটিদের ঘাড়ের পর চেপে। এবং এর সঙ্গে যুক্ত ভারতীয় কিছু মিডিয়াও আছে, তারাও এটা চাচ্ছে যে, আজকে অনেকেই বলছে যে শেখ হাসিনা তো তাদের একটা গলার কাঁটা, পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করছে না,
তো তাকে প্রথমে তো ভারতে গিয়েছিল স্বল্প সময়ের জন্য, এবং সেইভাবে আশ্বাস ছিল যে ওখান থেকে দিল্লি থেকে চলে যাবে, কিন্তু সে কোথাও যেতে পারছে না। এখন তাকে কিভাবে আবার বাংলাদেশে পুশব্যাক করানো যায়, এর একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এবং সেইটা ইস্যু তৈরি করতে গিয়ে ওখানকার কিছু রাজনৈতিক নেতা, ওখানকার কিছু মানে দিল্লির যেটা প্রভাবশালী মিডিয়া তারা না, এই পশ্চিমবাংলার কিছু মিডিয়া যেগুলো হচ্ছে একটা জিনিসের থেকে আর একটা বড় জিনিস, একটা মন্দির পুরানোর ঘটনা বলছে, সেটা বর্ধমানের দেখলাম যে প্রতিমা বিসর্জনের ঘটনা। তো এরকম মাশরাফির বাড়ি পুড়ে যাচ্ছে, সেটা লিটন দাসের বাড়ি পুরানোর কাহিনী। এরকম নানান কিছু মিলে তারা এমনভাবে প্রোপাগান্ডা করছে যে আমাদের এই শান্তিময় যেটা পরিবেশ ছিল সেটাকে অশান্ত করে তোলা। 5 তারিখের পরে যে ঘটনা ঘটছিল সেটা হচ্ছে যে টোটালটাই পলিটিক্যাল। এরপরে একেবারেই শান্ত হয়ে গিয়েছিল। আপনারা দেখবেন যে দুর্গাপূজায় মানে খুবই শান্তিময় পরিবেশে দুর্গাপূজা হয়েছে। সামান্য কয়েকটি ঘটনা, যে ঘটনা 33,000 পূজার মধ্যে 4টি না 5টি ঘটনা, এটা তেমন এর মধ্যে পড়ে না। অতীতে তো এর চাইতে অনেক বেশি। তো তার থেকে একটা ভালো পরিবেশ আসার পরে আবার দেখলাম সেই প্রোপাগান্ডা চলছে, এবং সেই প্রোপাগান্ডার ফলাফলটা অনেকেই এটা চললো যে ইসকন নিষিদ্ধ করতে হবে। সেই ইসকন নিষিদ্ধ মানে করার কথা বললে আবার সাধারণ যারা ইসকন ভক্ত তারা ভয়ের মধ্যে আটকে থাকলো যে কি একটা না হয়। সাধারণ ভক্তদের মধ্যে, সাধারণ হিন্দুদের মধ্যে একটা ভয়ের ভাব এমনভাবে হচ্ছে যে জনমনের মধ্যে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার অপচেষ্টা দুই পক্ষেই। আমাদের এখানেও যেমন কিছু মানুষ আছে হঠাৎ করে উস্কে দিচ্ছে, তাদের হুঙ্কার দিচ্ছে, অথচ দুটো দেশের প্রতিবেশী। ভারতের একটা সমস্যা হলো যে তারা বাংলাদেশকে মনে করে শেখ হাসিনাই বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের 17 কোটি জনগণ যে আছে এর প্রতি তাদের কোনো খেয়াল নেই। অথচ হওয়া উচিত ছিল জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। সরকার কে আসবে কে যাবে এটা তাদের দেখার কথা ছিল না, কিন্তু বাস্তবে এইটা হয়ে গেছে। যার ফলাফল হচ্ছে যে আমরা মাইনরিটিরা আরও বেশি অশান্তির মধ্যে। এবং দেখেন মাঝে একটা সনাতন জাগরণী মঞ্চ হলো, সেই মঞ্চের এক নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সেখানে চট্টগ্রামে আদালতে চরম হট্টগোল, সেখানে গাড়ি ভাঙচুর, এবং একজন নবীন আইনজীবী, একটা হৃদয় বিদারক ঘটনা, সেই সুপ্রিম কোর্টের আইনজীবী সেই তাকে হত্যা হলো। তো সেটা নিয়ে মামলা মোকদ্দমা হলো, বহু মানুষ এখন জেল হাজতে রয়ে গেছে, প্রায় 3,000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। তো এটা নিয়ে তো একটা চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। কালকে দেখলাম যে আবার যেটা ছিলই না, একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল সেই আমলে যেটা হতো, সেই সুনামগঞ্জে ধর্ম অবমাননার অজুহাতে আবার ওই দেখলাম গ্রামের পর গ্রাম ভাঙচুর, তারপরে কিছু শহরের দোকানগুলো ভাঙচুর, যেটা একেবারেই ছিলই না সেই জিনিসটাকে আবার পুনর্জীবিত করা হলো এই ভারতীয় কিছু মিডিয়া এবং বাংলাদেশের কিছু যারা ওদের জন্য মানে সংবাদ শুনে লাফালাফি করে, এই দুটো মিলেই মানে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তা আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান হয়ে যাবে, এটা ভালো কিছু হবে। আগেও তো মানে বিগত সরকারের আমলেও যখন এই ধরনের সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন রকম তথ্য আমরা দেখেছি বা আমরা মিডিয়াতে দেখেছি, তখন কিন্তু ভারতের মিডিয়ার সেরকম ভূমিকা আমরা দেখি। তখন ভারত মিডিয়া শুধুমাত্র শুভেন্দু অধিকারী দুটো ঘটনার সময় আমরা দেখেছি, কিন্তু ভারতের কোনো জায়গাতে মিছিল নাই, মিটিং নাই, বিক্ষোভ নাই, প্রতিবাদ নাই, ভারত সরকারের থেকে কোনো কিছু নাই। এখন কয়টা ঘটনা, এর চাইতে অন্তত 100 গুণ বেশি ঘটনা ঘটেছে 2008 থেকে 2023 সাল পর্যন্ত, এবং অপপ্রচারই এখন বেশি। হ্যাঁ, এখন অপপ্রচার বেশি, কিন্তু তখন প্রচারটাও ছিল না এবং কোনো প্রতিবাদ ছিল না। তখন তো আমরা তাদের কাছে বাংলাদেশ থেকে অনেকে আপিল করেছে যে শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করে না, বাংলাদেশে গণতন্ত্র নাই, শুধু আপনারাই তাকে ক্ষমতায় রেখেছেন। অতএব তাদেরকে বলে এই শেখ হাসিনাকে আপনারা একটু উপদেশ দেন যাতে মাইনরিটিরা একটু সেফ থাকে, এবং মাইনরিটিদেরকে ব্যবহার করে উনি যেন ক্ষমতাটাকে টিকিয়ে না রাখতে চায়, উনি যেন জনগণের ভোটে নির্বাচিত হন। মাইনরিটিদের ঘাড়ে চেপে উনি অপরপক্ষকে মৌলবাদী হিসেবে প্রমাণ করে বিশ্বের কাছে নিজের চেয়ারটাকে শক্ত করার চেষ্টা করেছে, এইটা যেন না করে। কিন্তু তখন ভারত থেকে কোনো নাই, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমরা কোনো কথা বলতে পারি না। কিন্তু এখন তার সম্পূর্ণ উল্টোটা, একেবারে আজব ব্যাপার। আচ্ছা প্রফেসর হাসিনা, তাহলে আপনার কাছে জানতে চাই, এই যে উদ্ভূত একটা পরিস্থিতি এখন মধ্যে আমরা আছি, ভারতের সাথে আমাদের একটা টানাপোড়েনের সম্পর্ক চলছে, এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এবং আপনার কাছে জানতে চাই ঐক্যের যে ছবিটা আমরা দেখেছিলাম এটা আসলে কতটা আশা আমাদেরকে জাগায়, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ আলোচক গোবিন্দচন্দ্র দাদাকে, যার সাথে ভার্চুয়ালি অনেক কথা আমার হয়েছে। দেশের স্বাধীনতা, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির নেপথ্যে আওয়ামী লীগের ভূমিকা, এসব নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। আমি দেখেন আপনাকে যদি একটা ছোট্ট কথা বলি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এগুলো নিয়ে ষড়যন্ত্র করে আসলে লাভ করা যায়নি, কোনো দলই করতে পারেনি। ভারত যেটি করছে সেটি অপচেষ্টা করছে মাত্র। কারণ ভারত বোধহয় ভুলে গেছে
যে শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী একটি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের ঐক্যের মধ্য দিয়ে। ভারত ত্রিপুরাতে, আমাদের আগরতলাতে আমাদের উপকমিশনারের অফিসে হামলা করেছে। তাদের হোটেল ব্যবসায়ীরা হোটেল বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে। পরে আবার এটা আমি একটু শেষ করি আপনাকে। চিকিৎসকরা ঘোষণা দিয়েছিল চিকিৎসা করাবেন না। শুভেন্দু অধিকারী বাংলাদেশের সীমান্ত ঘেরাও করার জন্য হুমকি দিয়েছিলেন। মমতা ব্যানার্জি আশ্চর্যজনকভাবে তারা শুধুমাত্র হিন্দু ভোটকে টানার জন্য বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী ডিপ্লয় করার ঘোষণা দিয়েছিলেন। এর মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটেছে নীরবে, সেটি হলো প্রত্যেকটি জায়গা থেকে ভারতকে পিছু হটতে হয়েছে সেই ঐক্যের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে। এখন হোটেল মালিকরা বলছে না বাংলাদেশিকে থাকতে দিতে হবে, নাহলে আমাদের পেটে ভাত জুটবে না। কলকাতার চিকিৎসকরা বা মুম্বাইয়ের চিকিৎসক তারা বলছে চিকিৎসা করাতে হবে, নাহলে আমরা চলবো না, বাঁচবো না। এবং ভারতের কলকাতাতে তাদের নিউ মার্কেটে কিন্তু তালা ঝুলছে। অতএব বাংলাদেশ হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে হাজার গুণ বেশি বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত। এটা ভারতকে মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ থেকে ষড়যন্ত্র করবে, উপর্যপরি, এটা কখন হতে পারে? আপনাকে ছোট করে বলি, ভারত কত নির্লজ্জভাবে কাজগুলো করছে। দেখেন, গত 12ই আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত, 12 সেপ্টেম্বর থেকে 5ই আগস্ট পর্যন্ত অন্তত 13টি ভুয়া খবর প্রচার করতে দিয়েছে তাদের মিডিয়াতে। এখনও বাংলাদেশের গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থা, দেশে গণমাধ্যম সংক্রান্ত আইন আছে। এই ভুয়া সংবাদ যারা তৈরি করলো, যেরকম এই যে আপনারা যে রিউমার স্ক্যানার, যেটা আন্তর্জাতিক রিউমার স্ক্যানার, তারা বলছে যে অন্তত 49টি গণমাধ্যম বাংলাদেশের এই সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে একটা ভুয়া এবং মিথ্যা খবর প্রচার করেছে। যদি ভারতীয় একটি মিডিয়া যদি এই ধরনের মিথ্যা প্রচার করত, সেটি কি ভারত মেনে নিত? আমার খুব অবাক লাগে যে আমরা আমাদের আকাশ মুক্ত করে দিয়েছি ভারতের জন্য। ভারতের মিডিয়া মিথ্যাচার করছে বাংলাদেশের ঐক্য নিয়ে, মিথ্যাচার করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, মিথ্যাচার করছে, জাতিকে প্লুব্ধ করছে। এবং দাদা যেভাবে বলছিলেন যে একটি ঘটনার সাথে যে ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নাই, সেই ঘটনাকে তুলিয়ে ধরে একটি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। কেন এখন পর্যন্ত এই ভারতীয় ভুয়া মিডিয়াগুলো বা তথাকথিত মিডিয়াগুলো, আমি যদি আপনাকে তথ্য দিই তাহলে দেখবেন, রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে, তারা 5টি অসত্য তথ্য প্রচার করেছে এই কয়েকদিনে। তারপর হিন্দুস্তান টাইম, জি নিউজ, লাইভ মিল, তারা 3টি ভুয়া তথ্য প্রচার করেছে এই কয়েকদিনে। রিপাবলিক ইন্ডিয়া, নিউজ টুডে, এপিবি আনন্দ ও আজতক, তারা 2টি করেছে। অন্যান্য পত্রিকা মিডিয়া তারা 41টি ভুয়া সংবাদ প্রচার করেছে। কি করে এখনো আমার দেশের সরকার, আমার দেশের গণমাধ্যম সংস্থা বা যারা এই গণমাধ্যম দেখভাল করে, সেই সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশে প্রচার হয়? এগুলো বন্ধ করে দেওয়া উচিত, একদম বন্ধ করে দেওয়া উচিত। যারা আমার স্বাধীনতা ভূখণ্ডের জন্য হুমকি স্বরূপ, তারা আমার দেশের এই অপপ্রচার করতে পারে না। সরকার যতটুকু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, জনগণ কিন্তু ঐক্যবদ্ধ, কঠিন ঐক্যবদ্ধ, স্বাধীনতার প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে, ভূখণ্ডতার প্রশ্নে। এবং এর পরে ভারত কিন্তু কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হয়েছে, কারণ এই দেশটি কিন্তু রক্তে, মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত। আমাদের পক্ষ থেকে কোনো উস্কানি ছিল না। আপনার মনে থাকবার কথা, সীমান্তে ফেলানিদেরকে হত্যা কে করে? মিথ্যা অজুহাতে মানুষকে গুলি করে নির্বিচারে কে হত্যা করে? ভারত করে। ভারত যে দাদাগিরিটা করতে চায়, সেই দাদা প্রসঙ্গক্রমে বলেছেন যে ভারত তো বাংলাদেশের মানুষকে আস্থায় নেয় না, নেই একটি দলকে, যে দলটি এই মুহূর্তে বাংলাদেশে সুস্থভাবে রাজনীতি করার সাহস রাখে না, তারা নিজেরা নষ্ট করে দিয়েছে। যে দলটি 1581 জন মানুষকে হত্যা করেছে গুলি করে, সেই দেশের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যখন জাতির কাছে ক্ষমা চায় না, দুঃখ প্রকাশ করে না, মাপ চায় না, আমার অন্ধ যে সন্তানটি হয়ে গেল, তরচাঁদে একটি সন্তান, তার পরিবারের কাছে হাত জোর করে ক্ষমা চায় না, তখন যিনি ভারতে বসে থেকে যখন বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে, ভারত যখন সেটি বলতে দেয়, তখন মানুষ কিন্তু ভারত বিরোধী হয়ে যায় আস্তে আস্তে। আমরা কিন্তু চাইলেই আমাদের সীমান্তের কাছ থেকে ভারতকে প্রতিবেশী হিসেবে বাদ দিতে পারবো না, ঠিক একইভাবে ভারত চাইলেই বাংলাদেশকে বাদ দিতে পারবে না। তাহলে এই যদি হয়, তাহলে তো মর্যাদার সম্পর্ক হওয়ার কথা। ভারতকে আর একটা জিনিস মনে করতে হবে, পার্শ্ববর্তী কোনো একটি রাষ্ট্রের সাথে ভারতের কিন্তু কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। বাংলাদেশের ছিল, কিন্তু ভারত মনে করে আওয়ামী লীগই শুধুমাত্র তাদের বন্ধু। এই ধারণা থেকে যদি বের হয়ে না আসে, দেশের অধিকাংশ মানুষ কিন্তু আস্তে আস্তে ভারত বিরোধী একটি রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে কিন্তু যেতে পারে। সেটা দীর্ঘমেয়াদে
বাংলাদেশের জন্য সুখকর হতে পারবে না, দীর্ঘমেয়াদে ভারতের জন্য কিন্তু সুখকর হবে না। এই জায়গায় থেকে ভারতীয় সরকার বা ভারতীয় এই মিডিয়াগুলো যত দায়িত্বশীল আচরণ করবে ততই আমাদের জন্য মঙ্গলজনক। কারণ আমরা বন্ধু চাই, আমরা কারো প্রভুত্ব বরণ করতে চাই না, আমরা বন্ধু চাই, দাসত্ব করতে চাই না, আমরা বন্ধুত্ব চাই। আমরা স্বীকার করি ভারতের অবদানকে স্বাধীনতা যুদ্ধে। তার অর্থ এই নয় যে আপনি যা খুশি নির্বিচারে গত 18 বছর নিয়ে গেছেন। এটার তো প্রমাণ আছে। সরকারি দলের মন্ত্রী বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, কি অদ্ভুত কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক আর একটা দুই স্টেটের সম্পর্ক এক হয়ে গেল। সাবেক পতিত প্রধানমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলনে বলেন কোন এক দেশ থেকে ফিরে এসে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। জানতে চাই সেই মনে রাখার জন্য কি কি দিয়েছেন। আদানিকে বিদ্যুৎ দিয়েছেন আমার দেশের স্বার্থকে পূর্ণ করে। আপনি ভারতকে নির্বিচারে বিনা ট্যারিফে আপনি পণ্যবাহী ট্রাক চলাচলের সুযোগ করে দিয়েছেন 7 সিস্টারে আমার দেশের নদী বন্ধ করে। আপনি ফেনী নদী থেকে একতরফাভাবে পানি তুলে আপনার রাষ্ট্রে ব্যবহার করেছেন, আমরা বাধা দিইনি, বন্ধুত্বের প্রমাণ দিয়েছেন। আপনি আমার পদ্মায় বাদ দিয়ে মরুকরণ করছেন। তিস্তায় যখন পানির প্রয়োজন নেই আপনি পানি ছাড়ি দিয়ে বান ভেসে আপনি মানুষকে হত্যা করছেন। আপনি যখন পানি আমার তিস্তাতে লাগবে তখন আপনি পানি বন্ধ করে দিচ্ছেন। বন্ধুত্বের কথা বলেন, ভ্রাতৃত্বের কথা বলেন, সৌহার্দ্যের কথা বলেন, একটু বেমানান দেখায় এবং খুব দৃষ্টিকষু লাগে। শুধু এতটুকু বলতে চাই, দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। 24-এর যে চেতনা, সেই চেতনাটা হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করার চেতনা। 24-এর চেতনা বৈষম্যমূলক বাংলাদেশ তৈরি করার চেতনা। 24-এর চেতনা মেধাবীদের বাংলাদেশ তৈরি করার চেতনা। সেই চেতনাকে যারা ভুলণ্ঠিত করতে চায় দেশের ভেতরে এবং দেশের বাহিরে, আমি মনে করি না তারা খুব বেশি লাভবান হতে পারবে। কারণ জাতি কিন্তু একটি প্রশ্নে ঐক্যবদ্ধ। সেই ঐক্যবদ্ধ থেকেই জাতি এই ভারতীয় অপপ্রচার এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করবে। এবং স্বৈরাচারের দোসররা যারা এই দেশে এখনও বসে ঘাপটি মেরে বিভিন্ন দাবি নিয়ে, যিনি বলছেন যে কাজের বুয়াও, তারা বলে কি দাবি। আমি আজকে আবারও দাবি করতে চাই সরকারের কাছে যে আপনারা এই জনগণ আপনাদের সাথে আছে, দয়া করে রাস্তায় যখন তখন যেন তেন প্রকারে যে কোনো দাবি নিয়ে 18 বছর আপনি চুপ থাকলেন, একটি কথা বললেন না, একটি দাবি জানালেন না, রাজপথে নামলেন না, আমার সন্তানরা গুলিবিদ্ধ হলো, রাজপথ রক্তে রঞ্জিত হলো, কথা বললেন না। 3 মাসের একটি সরকারকে আপনি দাবির মিছিল নিয়ে রাজপথে বেরোচ্ছেন। এদেরকে নির্দিষ্ট জায়গা করে দেন, সরকারের কাছে অনুরোধ করি। সেখানে তারা সারাদিন তাদের দাবির পক্ষে বলুক। আমি বলছি না তাদের যুক্তি অযৌক্তিক, আমি বলছি না তাদের দাবি মেনে নেওয়া যাবে না, কিন্তু আপনি এতগুলো মানুষকে জিম্মি করে আপনি প্রত্যেক দিন রাজপথ বন্ধ করবেন, প্রেস ক্লাবের গেট বন্ধ করবেন, শাহবাগ দখল করে রাখবেন। এই অধিকারটুকু আপনাকে কে দিয়েছে? এই স্বাধীনতা মানে তো স্বেচ্ছাচারিতা নয়, গণতন্ত্র মানে তো স্বেচ্ছাচারিতা নয়। গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতাকে প্রকাশ করা, নির্ভয়ে প্রকাশ করার সুযোগ করে দেওয়া, যেটি গত 15 বছর 16 বছর স্বৈরাচার দেয়নি। এবং এই প্রত্যেকটি স্বৈরাচারী নির্বাচনে, বিতর্কী নির্বাচনে ভারত একতরফাভাবে জনরায়ের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগকে সমর্থন করেছে, মানুষের জনগণকে সমর্থন করেনি। যারা ভোট দিতে চায় তাদের সমর্থন করেনি। জনগণ তাদের নেতা নির্বাচন করতে চায়, তাদের মালিকানা ফিরে পেতে চায়, আন্দোলন হয়েছে। ভারত জনগণের পক্ষে থাকেনি, আওয়ামী লীগের পক্ষে থেকেছে। এই জন্যই আজকে জাতি ঐক্যবদ্ধ। তারা জানে তারা আমাদের স্বার্থের পক্ষে কথা বলে না। এবং এই ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মাথা উঁচু করে জনগণের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আমি শুধু এতটুকু অনুরোধ করতে চাই যে দয়া করে একটা রোডম্যাপ যদি থাকে, দয়া করে যদি একটি ঘোষণাপত্র থাকে, আপনারা কি কি সংস্কার করতে চান, সংস্কার করতেই হবে। না করলে তো আপনি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবেন না, বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না। সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটি কাজ হবে। রোডম্যাপ নিয়ে আমি আসবো। আমি একটু জনাব গোবিন্দচন্দ্র আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এই আপনার কি মনে হয় এই যে ভারতীয় মিডিয়ার একাংশ বলছে, কারণ সব মিডিয়া তো আসলে করে না, একাংশ যে এই যে আমাদের হিন্দু সম্প্রদায়কে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আপনার কি মনে হয় যে আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের আসলে দায়িত্বশীল ভূমিকা তারা পালন করছে? কেন বলছি, আমাদের দেশে যারা হিন্দু ভাই বোনেরা আছে তারা সবাই মিলে যদি একটা ইনফরমেশন দিত বা তারা সবাই মিলে যদি একটা তথ্য জানাতো যে তারা এখানে নিরাপদ আছে, সেফ আছে, তাহলেও সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মহলে একটা ভালো বার্তা বয়ে আনতো। আপনার কি মনে হয় আসলে সেই জায়গা থেকে? আমি মনে করি যে ধরনের একসঙ্গে জোট হয়ে সমস্ত হিন্দু সম্প্রদায় এই ব্যাপারে একটা সত্য কথাটা তুলে ধরা কিংবা সত্য রিপোর্ট তুলে ধরলে পরে একটা ভালো রেজাল্ট আসতো। কারণ আমরা তো এই দেশ ছেড়ে যাচ্ছি না, আমাকে এখানেই বসবাস করতে হবে। তাহলে এই দেশটাকে নোংরা করে, এই দেশটাকে নষ্ট করে, আমার প্রতিবেশীদেরকে খেপিয়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করলে তারা আমরা ভালো থাকতে পারবো না। কিন্তু কিছু মানুষ আছে যে গা চুলকায়, নিজের গা চুলকায় অন্যের লাভবান করতে চায়, নিউজ করাতে চায়।
আমাদের কোর্ট কাছারিতে আমরা যখন জজ কোর্টে আমি ওকালতি করতাম, যাওয়ার পথে দেখতাম যে কিছু ওই নেশাখোর মানুষ এরা করতো কি নিজেরাই নিজের শরীরে মানে ব্লেড দিয়ে কেটে রক্ত মানে আরেকজনের গায়ে লাগানোর কথা বলে ওখান থেকে পয়সা নেওয়া। আমাদের কিছু হিন্দু নেতৃবৃন্দ ঠিক এই অবস্থায়, আওয়ামী লীগ যখন ছিল তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে, এখন তারা আওয়ামী লীগ চলে গেছে কিন্তু ওই যে আগের দিনের মানে যে আওয়ামী লীগের সুবিধার রক্তটা তার মধ্যে প্রবাহমান, এইটা ভুলতে পারছে না, যে কারণে যেন তেন প্রকারে নিজেদের ক্ষতি করে হলেও ওই অন্যের মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো আর কি, তো সেই কাজগুলো করছে। এবং আমি মনে করি এর জন্য আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কিছু নেতৃবৃন্দের কারণেও। আচ্ছা, আমরা আসবো আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আজ আমরা কথা বলছি সংখ্যালঘু কার্ড ও ভারতীয় প্রোপাগান্ডা নিয়ে। প্রফেসর হাসানুত আলী, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার দেখছি, এই ক্ষেত্রে আসলে শিক্ষকরা কেমন ভূমিকা রাখতে পারে এটা প্রতিরোধে? দেখেন, জাতিকে প্রকৃত ইতিহাসটা জানাতে হবে, কিন্তু আমরা গত স্বাধীনতার পরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইতিহাসের চর্চা আমরা দেখেছি। ইতিহাসের হিরোকে আমরা ভিলেন বানিয়েছি, আবার ভিলেনকে আমরা একেবারেই মানে কি বলবো যে রাজা বানিয়ে এদেশটাকে রাজত্ব মতো রানীর মতো করে তৈরি করেছে। একজন শিক্ষক যেটি করার কথা সেটিকে আমরা গত 14 বছরে করেছি? আমরা তো করিনি। আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছি। আমরা খিচুড়ি রান্না করা শিখেছি, আমরা কি করে চাদর গোছাই শিখিয়েছি, ডিম ভাজে কি করে শিখিয়েছি। আমরা শিক্ষকরা কি প্রতিবাদ করেছি? কয়জন শিক্ষক প্রতিবাদ করেছি আমরা বলেন? 90% মুসলমানের দেশে আমরা শিক্ষা ব্যবস্থায় বলছি যে মানুষের সৃষ্টি হলো বানর থেকে, যেটা ইসলাম ধর্ম বিশ্বাস করে না, মানে না, আমাদেরকে সেটি করতে হয়েছে। ক্লাসরুমে শিক্ষক জানে না পরীক্ষার প্রশ্ন কেমন হবে, অভিভাবক জানে না কি টিচার পড়াবে, এমন আমাদেরকে গিনিপিক তৈরি করেছে 15 বছর। আমরা গিনিপিক হয়েছে, আমাদের বিবেককে বিক্রি করেছে টাকার বিনিময়। আমরা বাইরে থেকে আমাদের বরেণ্য সব পণ্ডিত মানুষরা তারা নকল করেছি গুগল থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটা আবার ভুলভাবে খাওয়ানোর চেষ্টা করেছি। রাষ্ট্র তার সঠিক দায়িত্ব পালন না করে। দেখেন, যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি আপনি চিন্তা করেন, সেই দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু বিকশিত হয় সেই দেশের কৃষ্টি, কালচার, ভাষা, সমাজ ব্যবস্থা সেই জায়গাতে। আমরা কি করার চেষ্টা করেছি? কপি করার চেষ্টা করেছি। আমরা গিনিপিগ বানিয়েছি। গত 15-16 বছরে আমরা অন্তত 4টি পরীক্ষা পদ্ধতি তৈরি করেছি। কখনো নৈমিত্তিক, কখনো বৃত্তপূরণ, কখনো পরীক্ষা না দেওয়া। এই যে গিনিপিগ তৈরি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে গেছি আমরা। শিক্ষক কী দায়িত্ব পালন করবে? আপনি একজন প্রাইমারি শিক্ষকের বেতন একজন ড্রাইভারের সমান, কি আশা করেন আপনি পেটে ক্ষুধা রেখে? আপনি শিক্ষাকে কি গুরুত্ব দিয়েছেন? আপনি দেশে 53টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আমিও একটি নববিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের। টাকা চাতে গেলে বলে টাকা নেই। আবার ঠিক একইভাবে বৈষম্য যে মুক্ত বাংলাদেশ, আপনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যান, সেখানের বাজেট 2600 কোটি টাকা। গোপালগঞ্জে যান, সেখানে বাজেট একই রকম অবস্থা। আপনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যান, বাজেট 5 কোটি টাকা। এই যে বৈষম্য, আপনি শিক্ষা ব্যবস্থার তো সুষম উন্নয়নের জায়গাটুকু নেই। শিক্ষা বাজেট জিডিপির এখনও 5% স্পর্শ করতে পারেনি। শিক্ষক কী শেখাবে? শিক্ষক বেতন পায়। আপনি বাংলাদেশের একমাত্র প্রফেশন, বোধহয় বিশ্বে এরকম আছে কিনা আমি অন্তত শুনি জানিনি, যে আপনি একজন ছাত্রকে ক্লাস থেকে বের হওয়ার পরে আপনি লেকচারার নিয়োগ দিচ্ছেন, তার কোনো বিহেভিয়ারাল ট্রেনিং নেই, তার কোনো মৌলভিত্তিক কোনো ট্রেনিং নেই, আপনি ক্লাসে পাঠাচ্ছেন। কি করে আশা করেন আপনি মানসম্মত শিক্ষা পাবেন? আসার সময় কথা হচ্ছিল যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোভিডে টিকা আবিষ্কার করেছে, সেই টাকা দিয়ে তারা কাজ করছে। আমরা কি করছি? গবেষণায় কোনো টাকা নেই। আমরা বানাই বিল্ডিং, আমরা গবেষক তৈরি করি না। আমরা শিক্ষক নিয়োগের সময় মেধা দেখি না, যোগ্যতা দেখি না, আমরা দেখি তার ডিএনএ টেস্ট করি যে আমার দলের সাথে রক্ত মেলে কিনা। রক্ত মিললে একজন সেকশন অফিসার হওয়ার যোগ্যতা যার নাই, তাকে শিক্ষক বানায়। যিনি ফ্যাকাল্টি ফার্স্ট হন, তিনি রক্ত ডিএনএ টেস্ট করে আপনার রক্তের সাথে মেলে না, আপনি চাকরি দেন না। আপনি কি আশা করেন সেই শিক্ষকের কাছ থেকে? যে শিক্ষক ডিজার্ভই করে না শিক্ষক হওয়ার। আপনি নিজের জামাইকে চাকরি দেওয়ার জন্য আপনি ভাইস চ্যান্সেলর চেয়ারে বসে আছেন, আপনি আপনার মেয়ে জামাইকে চাকরি দেওয়ার জন্য নাম্বার কমিয়ে দিলেন। আবার যখন আপনার মেয়ে জামাইয়ের চাকরি হলো, নাম্বার বাড়িয়ে দিলেন। সরকার চুপচাপ বসে বসে দেখে। আপনি উচ্চশিক্ষা কমিশন, সারা বিশ্বে উচ্চশিক্ষা কমিশন স্বাধীন। আমার দেশে একটা মঞ্জুরি কমিশন আছে, তারা স্বাধীন নয়। তারা সরকারের দিকে তাকিয়ে থাকতে হয় কখন তারা বাজেট দেবেন। কেন? তারা তাদের স্বাধীনভাবে তাদের প্রয়োজনীয়তা নির্ধারণ করবে যে আমার দেশের উচ্চশিক্ষার উন্নয়নের জন্য আমরা কি কাজ করব। আপনি মাউসিতে যান, বোর্ডগুলোতে যান, অনিয়মের আখড়া, দুর্নীতির আখড়া, টাকা না দিলে কোনো কাজ হয় না।
হয়নি গত 14 বছরে। আপনি শিক্ষকদের কাছে আপনি আশা করেন? পেটে ভাত নেই, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক সর্বশা করলে 1 লক্ষ টাকা বেতন পান। আপনি চিন্তা করেন তো দেশের এই আজকে যে সবজির দাম, মূল্যস্ফীতি সব কিছু মিলিয়ে আপনি কি করে তার কাছে আশা করেন? মর্যাদার কথা যদি আপনি আশা করেন, কোথায় শিক্ষকের মর্যাদা? আমরাও কিছুটা দায়ী, আমরা যে আমরা এই মেধাবীদেরকে মূল্যায়ন করিনি, আমরা মেধাহীনদেরকে মূল্যায়ন করেছি। আমাদেরও দোষ আছে শিক্ষকদেরকে। আমরা মাজা সোজা করে বলতে পারিনি সরকারকে যেন এই ছাত্রটি শিক্ষক হওয়ার যোগ্যতা নয়। আমরা রাজনীতির কাছে দাসত্ব স্বীকার করে আমরা কারো ড্রয়িং রুমে, কারো বেডরুমে, কারো দয়া দাক্ষিণ্য নিয়ে কেউ জিন্দাবাদ বলেছি, কেউ জয় বাংলা বলেছি, শিক্ষক হয়েছি, ভিসির চেয়ারে বসেছি। শিক্ষকের কাছ থেকে কি আশা করেন? আপনাকে খেতে দেন শিক্ষককে পেট ভরে, ভালোভাবে চলতে দেন, তারপরে না আপনি শিক্ষকের কাছ থেকে আশা করবেন যে শিক্ষক কী করে। তারপর আমি আপনাদেরকে বলি, এই স্বাধীন বাংলাদেশে শিক্ষক, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ ভারতের এই অপপ্রচার, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার পক্ষে কথা বলছে। আপনি এই মুহূর্তে অন্তত কেউ নীরবে আছে, কিন্তু প্রকাশ্যে আজকে স্বাধীনতা সার্বভৌমের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলছে, এই দুঃসাহস দেখানোর মতো শক্তি কিন্তু কারো নাই। আমি ভাইস চ্যান্সেলর, আমারও নেই। আমরাও কিন্তু আজকে কথা বলছি, আপনারা কথা বলছেন। আপনারা এই মিডিয়াতে কাছ থেকে যদি 6 মাস আগের কথা চিন্তা করেন যা আমরা বলতে পারতাম না, তা কিন্তু বলতে পারি। আপনি যে প্রশ্ন করতে পারতেন না সেই প্রশ্ন আমরা করতে পারি। গোবিন্দ দাদা এই জায়গায় আসে, আমরা অনলাইনে কথা বলতাম, অনেক মিডিয়াতে যাওয়ার সুযোগই আমাদের হতো না। এখন আমরা যাইতে পাই, আমাদেরকে ডাকে। এই পরিবর্তনটা কিন্তু শিক্ষকরা ছিল, শুধু ছাত্ররা করেছে আমি বিশ্বাস করি না। রাজনীতিবিদ, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর পেশার মানুষ করেছে। আমি শুধু এতটুকু বলবো, সততার জায়গায় আমার সন্তানরা রক্ত দিয়েছে, বৈষম্যের জায়গায় আমার সন্তানরা রক্ত দিয়েছে, মর্যাদার জায়গায় আমার রক্ত দিয়েছে। আমার ছাত্রদেরকে তুই তুকারি করে গালি দিয়েছি আমরা, রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছি আমরা, যারা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছে। শিক্ষকদেরকে তুই বলেছি। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যার, তাকে লিফট বন্ধ করে 7 তলা বিল্ডিংয়ে হাঁটিয়ে উপরে তুলেছি, নিচে নামিয়েছি। বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, নদীর মধ্যে চুবিয়ে মারার কথা বলেছেন, ইউনূস স্যারকে চুবিয়ে মারার কথা বলেছেন। আমরা তো অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করেছিলাম গত 18টি বছর। আমরা শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার জন্য অবশ্যই শিক্ষকরা অবদান রাখবে, ভূমিকা রাখবে। যদি না রাখে মনে রাখবেন, আমার সন্তানরা যারা জেনজি বলা হয় যাদেরকে, তারা কিন্তু পাহারা রাখছে এখনো। আপনি যখন ষড়যন্ত্রের বার্তা দেন, মাঠে নামে কিন্তু তারা প্রথম, তারা এখনো মাঠে দাঁড়িয়ে আছে। তবে শুধু আমি এতটুকু বলবো, এই দেশটাকে সত্যি সত্যি একটি গণতান্ত্রিক দেশে পরিণত করতে হলে আপনাকে নির্বাচনী ব্যবস্থায় ফিরে যেতে হবে। দ্রুত সময়, এক সেকেন্ড, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে, আজকে যে ষড়যন্ত্রের কথাগুলো শুনি, কে ক্ষমতায় আসবে সেটা দেখার দরকার নেই। শুধুমাত্র জনগণ এইটুকু মালিকানা ফিরে পাক সাংবিধানিকভাবে, যে আমি এই রাষ্ট্রের মালিক, জনগণ এই রাষ্ট্রের মালিক, কোনো নির্দিষ্ট দল এই দেশের মালিক নয়। যদি এইটুকু আমরা প্রতিষ্ঠিত করতে পারি যে জঞ্জালগুলো 18 বছর তৈরি হয়েছে, অটোমেটিক্যালি অনেক জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে। আপনি আপনার সিদ্ধান্ত 5 বছর পরে দেবেন। যদি আপনার ভাইস চ্যান্সেলর আপনার পক্ষে কাজ করে সিদ্ধান্ত দেবেন, যদি বিপক্ষে কাজ করে আপনি কিন্তু লাল কার্ড দেখিয়ে দেবেন, যেভাবে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। অতএব শিক্ষকদের মর্যাদার জায়গাটুকুতে বোধহয় আমাদের দেখার সময় এসেছে। আচ্ছা জনাব গোবিন্দ, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশকে কি আসলে আওয়ামী লীগের দৃষ্টি বাহিরে দেখা উচিত কিনা ভারতের? যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে এই যে ভারতের বিগ ব্রাদার রোল প্লে করা আমরা দেখি, এইটার সম্পর্কে একটু আপনার মন্তব্য জানতে চাই। আসলে বিষয়টা হলো যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো অত্যন্ত চতুর মহিলা আর কি, মানে বুদ্ধিমতীও বলা চলে। যে যেখানে জনগণের ভোট তার পক্ষে 5%ও না, তারপরেও কিন্তু তিনি এই 5%-এর নিচে ভোট পাওয়ার পরেও অন্তত 2-3 বার করে উনি ক্ষমতায় থেকেছেন। তো আমি মনে করি যে পৃথিবীর কোনো দেশের এইরকম নেতা বা নেত্রী নাই যিনি জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে পারেন। শুধু তাই না, ভারতকে উনি কিন্তু ব্ল্যাকমেইল করেছে। ভারতের এত বাঘা বাঘা নেতা আছে, ভারতের একটা গোয়েন্দা সংস্থা আছে, কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, জুজুর ভয়টা দেখিয়েছে উনি। আমি ভারতের মানে সর্বমহলে আমি আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। ওনাদের একটা মাত্র কথা হচ্ছে যে যদি শেখ হাসিনা না থাকে আমাদের 7 সিস্টার থাকবে না। তার মানে এই ভয়টা ভারতকে দেখিয়েছে উনি, যে আমি না থাকলে আপনার 7 সিস্টার আলাদা হয়ে যাবে। আজকে 4 মাস হয়ে গেল ইউনূসের সরকার, কই 7 সিস্টার নিয়ে তো কেউ কথা বলে না। তার মানে ওনাদের মাথায় কতটা মানে আমি মনে করি ভারতীয় যে সমস্ত নেতৃবৃন্দ এবং ভারতের গোয়েন্দা সংস্থা সহ যারা ইন্টেলিজেন্স যারা মানে চর্চা করে, তাদের মাথায় শেখ হাসিনা কতটা কাঁঠাল ভেঙেছে মানে আশ্চর্য হতে হয়।
যে আমি যতগুলো নেতার সঙ্গে আলাপ করেছি তারা শুধুই ভয় পায় শেখ হাসিনা না থাকলে আমার সেভেন সিস্টার থাকবে না। আমি যতবার বলেছি যে আসলে এটা টোটালটি বোকাস, এটা কোনোদিনও হবে না। বাংলাদেশের জনগণ শুধু বাংলাদেশ নিয়েই ব্যস্ত। বাংলাদেশের 1.5 কোটির বেশি মানুষ বিদেশে কাজ করে এবং শুধু টাকা পাঠায়। তো এবং এই দেশের কৃষকরা সারাদিন কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই চেষ্টায়, কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন ধান গবেষণা, নতুন নতুন সবজি, নতুন নতুন বীজ, নানান কিছু উৎপাদনে ব্যস্ত। এই সেভেন সিস্টার আর আপনার অন্য দিক তাকানোর সুযোগ নাই। মাঝে মধ্যে কাজ যখন হয়, কাজে মানে বোর হয়ে যায়, তখন আপনার দেশে গিয়ে একটু বেরিয়ে আসে অথবা চিকিৎসার জন্য আপনার দেশে যায় এবং সেখানে আপনার দেশে সমৃদ্ধিই করে আসে। চিকিৎসা করতে গেলেও কোটি কোটি টাকা ওখানে ঢেলে আসে। বাজার করতে গেলেও কলকাতার একটা নিউ মার্কেট এরিয়া ধরেই শুধু বাংলাদেশের যে পর্যটক তাদেরকে উপলক্ষ করে ওইখানে মার্কেট গড়ে উঠেছে, হাসপাতাল গড়ে উঠেছে এবং ওইখানে হোটেল গড়ে উঠেছে, মানি এক্সচেঞ্জ দোকানগুলো গড়ে উঠেছে এবং এখন কিন্তু হাহাকার। অর্থাৎ আপনার বাংলাদেশ থেকে প্রতিদিন মানুষ যে বিয়ের বাজার করতে গেছে ওখানে, কারো হচ্ছে জন্মদিনের মানে উৎসব হবে সেটার বাজারও হচ্ছে কলকাতা থেকে, এবং এত পরিমাণ বাজার হয়েছে যে বাংলাদেশের যে টাকা বিদেশ থেকে আসে তার একটা বিশাল অংশের টাকা কিন্তু এই বাংলাদেশিরা গিয়ে ভারতে ঢেলে আসে, বেড়াতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে, বিভিন্ন প্রসাধনে পোশাক পরিচ্ছদ কিনে আনে। তো যত কিনবে তত ওখানকার শিল্পের উন্নতি ঘটেছে, ওখানকার কৃষি মালামাল, এই যে আমাদের এখানে যে অনেকে বলছে কৃষি আমরা এই দেবো না, ওই আলু দেবো না, পেঁয়াজ দেবো না, তো পেঁয়াজ না দিলে তো তাদেরটা পচে যাবে। বরং আমাদের দেশে বিক্রি করলে পরে দুটো জিনিস হয়, তাদের কৃষকরা টাকা পায়, আবার আমরাও বিদেশ থেকে আনতে পারি, আমরা মিশর থেকে আনতে পারি, পাকিস্তান থেকে আনতে পারি, কিন্তু ওইটার আমাদের একটু কস্ট বেড়ে যায়। মিশর থেকে আনতে গেলে পরিবহন খরচ, চীন থেকে আনতে গেলে একটু পরিবহন খরচ বাড়ে। তো সব দিক দিয়ে আমরা মনে করি একে প্রতিবেশী, তো এটা তো আর ভাড়া বাড়ি না, দুইজনেরই লাভ হয়। হ্যাঁ, দুইজনেরই লাভ হয়। ভাড়া বাড়িতে কি হয় যে আমি একবার ছেড়ে আরেক জায়গায় চলে যেতে পারি, কিন্তু একটা দেশ থেকে তো চলে যাওয়া যায় না, আমরা উভয়ই তো প্রতিবেশী। আমি মনে করি এইগুলো নিয়ে এসে এই ছেলে মানুষই খেলা না করে, আমি তো মনে করি যে এখন যেটা চলছে ভারতের নেতৃবৃন্দ একটা ছেলে মানুষই মানে কার্যক্রম করছে, এবং আমাদের দেশের কিছু নেতা নেত্রীরাও আছে যারা অকারণেই উচ্চবাচ্য করে দেশের মধ্যে দুই দেশেরই ক্ষতি হচ্ছে এর ফলে। আমি মনে করি এটা স্বাভাবিক হওয়া উচিত এবং দুই দেশের নেতৃবৃন্দর সঙ্গে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত যে কি করা উচিত, এবং করলে পরে তাদেরও লাভ, আমাদেরও লাভ, দুই পক্ষই লাভবান হয়। আচ্ছা, একটা বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারি নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে ফিরে এলাম, আপনারা দেখছেন আর আমরা কথা বলছি সংখ্যালঘু কার্ড ও ভারতীয় প্রোপাগান্ডা নিয়ে। প্রফেসর হাসানাত আলী, আপনার কাছে জানতে চাই, এই যে ভারত এত অপপ্রচার করছে, এটা কি আসলে শুধুই রাজনৈতিক, মানে কি মনে করেন আপনি? দেখেন, ভারত মনে করে, আগেই যেটা বলছিলাম, যে আসলে বাংলাদেশের মানুষকে তারা কখনো আস্থায় নেয়নি। তারা শুধুমাত্র আওয়ামী লীগকে তারা আস্থায় নেওয়ার যে ভুল একটি ধারণা পোষণ করে যে চলছে, এটি তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, ভারতে অবস্থান করার পরে তারা মনে করছে বা ধারণা করছে যে বোধহয় তাদের পাওয়ার সময়টা বোধহয় শেষ হয়ে গেছে। এবং এটা তো সত্য যে আপনি আদানি থেকে যে বিদ্যুৎ নিয়েছেন সেটি তো বাংলাদেশের প্রতি জুলুম করা হয়েছে, এটি তো সত্য। যে আপনি একতরফাভাবে পানি প্রত্যাহার করেছেন, এটিতে সত্য। যে অসময়ে আপনি পানি দিয়ে আমাদেরকে চুবিয়ে মেরেছেন, এটি তো সত্য। যে লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে, এটি তো সত্য। যে এই সরকার দেশের আর্থিক ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং ইন্ডিয়া সেটাকে সমর্থন করেছে, এটি তো সত্য। যে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের সাথে যে সমস্ত চুক্তি এবং সমঝোতা স্মারক করেছে, আমার ছাত্র বন্ধুরা দাবি জানিয়েছে জানানোর জন্য, এখন পর্যন্ত জানতে পারলে ভালো হতো যে আমরা কি কি স্বার্থ পেয়েছি আর ভারত কি কি নিয়ে গেছে। আমাদের পক্ষ থেকে আমরা কি কখনো গুলি করে মানুষ হত্যা করেছি? ফেলানিদের মতো মেয়েদেরকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে, প্রতিবাদ করা যায়নি, প্রতিবাদ করেনি। এখন তো বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলছে, এটা তো তাদের জন্য আতঙ্ক। এবং তারা তো মনে করছে কিছুদিন আগে যে চুক্তিটা হওয়ার কথা ছিল, যে আপনার বেনাপোল দিয়ে ট্রেন ঢুকবে বাংলাদেশের সীমান্তর ভেতর দিয়ে আবার চলে যাবে সেভেন সিস্টার ইন্ডিয়াতে, এই যে ট্রানজিটের নামে যে ট্রান্সশিপমেন্ট বা এক ধরনের করিডোর দেওয়া, এবং এই করিডোরের ট্রেনে কি যাবে, আমার দেশের ভূখণ্ড ব্যবহার করে, আমার দেশের রেল লাইন ব্যবহার করে বাংলাদেশ জানতেও চাইতে পারবে না, দেখতেও চাইতে পারবে না যে তার মধ্যে কি যাচ্ছে। এই যে ভয়াবহ একটি খেলা, পার্শ্ববর্তী দেশ আমার চীন, এটি একটি খেলা।
ভারত তাদের যে সমস্ত স্বার্থগুলো হাসিল করেছে এই গত 15 বছরে, তারা সেই আতঙ্ক থেকে ভুগছে যে যদি, কিন্তু বাংলাদেশের সরকার তো একটি নির্দিষ্ট দলের নয়, একটি জাতীয় দেশের সরকার। তো এই দেশের সরকারের সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেন, তা আপনি করবেন না। আপনি শুধু একচেটিয়া ভাবেন। বললাম না যে ফেনী নদীর থেকে একতরফাভাবে পানি আপনি উত্তোলন করেছেন, আমাকে মরুকরণ করে মারছেন কেন? আমি প্রতিবাদও করতে পারি না, প্রতিরোধও করতে পারি না। আমরা তো যুদ্ধ চাই না, আমরা তো আমাদের মর্যাদা মাথা উঁচু করে ভূখণ্ডে বসবাস করতে চাই। আপনি সেটা দেবেন না। এই যে এই জায়গা থেকে আরেকটি বিষয়টা হলো যে বিরোধিতা করা। আপনি জানেন যে বর্তমান বিজেপি সরকার তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষমতাগুলো আস্তে 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 করে এক ধরনের যে হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী সরকার ভারতে যে রয়ে গেছে, সেখান থেকে কিন্তু সেই হিন্দু ধর্মাবলম্বী ভাইরাও কিন্তু তারা ভুল বুঝতে পারছে। অনেক রাষ্ট্র তাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। এই টার্মকে ব্যবহার করে, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা চিন্ময়কে কেন্দ্র করে যিনি রাষ্ট্রদ্রোহী কথা বললেন, যিনি উস্কালেন, একজন লয়ারকে হত্যা করলেন এবং তাকে প্রচার করা হচ্ছে যে উনি নাকি চিন্ময়ের লয়ার ছিলেন, মিথ্যা কথা। এবং ভারতীয় মিডিয়াতে প্রচার করা হলো যে 7 সিস্টারে যে চিকেন নেক আছে, সেই চিকেন নেক বাংলাদেশ ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য চীনকে দায়িত্ব দিয়েছেন, সম্মতি দিয়েছেন, মিথ্যা কথা। এই যেহেতু কিছু অলীক ভাবনা থেকে বা অলীক আশঙ্কা থেকে, বা ভারত যেভাবে বাংলাদেশ যেভাবে ভারতকে না চাইতেই তার নদী বন্দর, সমুদ্র বন্দর, আকাশ সীমা, আমার মিডিয়া জগৎ সব কিছু যেভাবে ছাড়িয়ে দিয়েছেন। আরেকটি কথা বলি, আমার বাংলাদেশের প্রিন্টিং ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের 80% বই ছাপানো হয় ভারতের প্রিন্টিং জগৎ থেকে। এই যে বিষয়গুলোতে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে যে আমরা এটা ভবিষ্যতে নাও করতে পারি। হওয়া উচিত নয়, একদম হওয়া উচিত নয়। আমরা তো এই মুদ্রণ শিল্পে সক্ষম, দক্ষ, তাহলে কেন আমি ভারত থেকে এই বইগুলো ছাপাবো? কার স্বার্থে আমি ছাপাবো? এই যে বিষয়গুলো নিয়ে এক ধরনের অস্বস্তির জায়গা থেকে ভারত সম্পূর্ণ ভুল পথে হাঁটছে। এই মুহূর্তে যদি আপনি বিবেচনা করেন, তার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথে, কোনো দেশের সাথে তার কিন্তু সুসম্পর্ক নেই। একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশ। ইভেন ভুটানের মতো একটি ছোট্ট দেশ, মালদ্বীপের মতো একটি শস্য দেশ, সব জায়গায় ভারত চেয়েছে তাদের দলদাস সরকার প্রতিষ্ঠিত করার জন্য। এবং এটি করতে যে হয়তো সরকার তারা পেয়েছে, কিন্তু দেশের অধিকাংশ মানুষ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যেটি একমাত্র বাংলাদেশ ছিল, সেখানেও ভারতের এই সাম্প্রতিক ভূমিকায় বা এই যে 24-এর যে 5ই আগস্টের যে ঘটনা, এই ঘটনার পরে বাংলাদেশেও কিন্তু ভারতের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এটি বাংলাদেশের জন্য খুব সুখকর আমি বলছি না, তবে সবচেয়ে বেশি ক্ষতির জায়গাটা কিন্তু ভারতের। কারণ দাদা বলছেন তাদের ব্যবসা বাণিজ্য আমরা কিন্তু ভিন্ন বাজার খুঁজে পাইতে পারি, কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের মতো এত সহনীয় প্রতিবেশী কিন্তু খুঁজে নিতে পারবে না। আচ্ছা জনাব গোবিন্দ, আপনার কাছে আসতে চাই, ভারতীয় সরকার এবং ভারতীয় জনগণকে কি এক করে দেখা যায় কিনা? কেন বলছি, কারণ রাষ্ট্রীয় সমর্থন না থাকলে তো আসলে মিডিয়ার এই যে প্রচার বা অপপ্রচারই বলা যায়, এটা তো আসলে করা যেত না। এবং আমরা কোনো রকম ব্যবস্থাও নিতে দেখিনি এই অপপ্রচারের বিরুদ্ধে। এখানে আপনার মত জানতে চাই। এবং এর সাথে আপনি আরও একটু জানাবেন, শাখা সিঁদুর পরে আমাদের দেশের মেয়েরা রাস্তায় বের হতে পারছেন না, এরকম একটা নিউজও তারা এসেছে, এটার আপনারা প্রতিবাদ করেছেন কিনা? অবশ্যই। দেখেন, ভারতীয় সরকার কিন্তু এই যে পশ্চিমবাংলার যে মিডিয়া যেটা বলছে, ভারত সরকার কিন্তু তা না। ভারত সরকার স্পষ্টভাবে বলেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশ সরকারেরই উচিত হবে যে মাইনরিটিদের রক্ষা করা সেই ব্যাপার। এবং আজকে বাংলাদেশ বিরোধী যে সমস্ত জায়গায় বিক্ষোভ হয়েছে, সেখানে আমরা দেখলাম কেরালায় 400 জনকে গ্রেপ্তার করেছে। তারপরে একটা ইউনিভার্সিটির সামনে, ছাত্র হোস্টেলের সামনে কিছু ওরা দিচ্ছিল, স্লোগান দিচ্ছিল যে বাংলাদেশি ছাত্রদের ফেরত পাঠাও, ওখানে গ্রেপ্তার করেছে। এবং সব কিছু মিলেই কিন্তু কঠোর অবস্থানে আছে কেন্দ্রীয় সরকার। এখন এই যে শাখা সিঁদুর পরার যে বিষয়টা বললেন, ঢাকা শহর কিন্তু স্বাভাবিক, সারা বাংলাদেশে স্বাভাবিক। শাখা সিঁদুর পরে রীতিমতভাবে সব মন্দিরে পূজা অর্চনা, নাম সংকীর্তন সবই স্বাভাবিক। এখন 2-4টি সাভারের কোন এলাকা, সাভার মানে তুরাগ এলাকার একটা নামহট্টে হামলা হয়েছে, কথার কথা। তো এই একটা ঘটনা, ভৈরবে একটা ঘটনা ঘটেছে। এর চাইতে বড় বড় ঘটনা অতীতে কিন্তু ঘটেছে সারা বাংলাদেশে, মানে শত শত মন্দির, একটা দুইটা না, বড় বড় মন্দির। তো সেগুলো কিন্তু স্বাভাবিক যে জনজীবন, সেখানে কোনো নাই। বরং এটা মিথ্যা প্রপাগান্ডা করলে পরে ভারতের কিছু নেতা যারা আছে পশ্চিমবাংলায় মমতাকে হটিয়ে তারা ওখানে ক্ষমতা পেতে চায়। ওখানে তো ভোট হয়, ওখানে তার হাসিনা মার্কা ভোট নাই। সেই কারণেই ওরা চেষ্টা করছে যে যত বেশি এইটাকে আমরা প্রচারে আনতে পারবো,
বাংলাদেশে হিন্দু বিরোধী এটা প্রচার করতে পারলে ওইখানকার হিন্দুদেরকে ঐক্য করা যাবে এবং ওইখানকার মুসলিম বিরোধী যত সেন্টিমেন্ট গড়ে তোলা যাবে, হিন্দুদেরকে ঐক্য করা যাবে, হিন্দুত্ববাদী যারা রাজনীতিবিদ তারা ক্ষমতায় আসা সহজ হবে। মূলত এই জন্যই তারা এটাকে ব্যবহার করছে। এটা বাংলাদেশের মাইনরিটিদের উপকারের জন্যও না, এবং টোটালটাই পলিটিক্যাল আর কি। আচ্ছা, এই যে ভারত বিভিন্ন পত্রিকা এবং জনগণের এই যে অপপ্রচার দেখছে, এর বিরুদ্ধে কি আপনারা কোনো কর্মসূচি নেবেন বা নিচ্ছেন? অবশ্যই আমরা কর্মসূচি বলতে গেলে ইতিমধ্যে তো আমরা সংবাদ সম্মেলন করেছি মাঝে, মানে কয়েকদিন আগে। আমরা ভাবছি যে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা একটা নিব আর কি, সেমিনার করব, যেখানে সবাই মিলে আলোচনা করে। আমাদের যতগুলো হিন্দু সংগঠন আছে, যেটা বললাম যে কিছু হিন্দু সংগঠন আছে যারা এইটাকে আরো বেশি প্রচারে আনতে চায়, নিজের নাক কেটে অন্য যাত্রা ভঙ্গে, আমরা তাদেরকেও আমন্ত্রণ করব। যেমন আমরা দেখেছি কয়েকদিন আগেই একটা টেলিভিশন চ্যানেল, মানে ইউটিউব চ্যানেলে, সেখানে একজন যারা বেশি চলে, এত পরিমাণ হত্যা হচ্ছে, লুটপাট হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, সব পথে পথে ধরে হিন্দুদের পিটাচ্ছে। তো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে আপনি স্পেসিফিকভাবে বেশি না, 100 দরকার নেই, 1000 দরকার নেই, 5টি ঘটনা বলেন, আমি এখনই এই মুহূর্তেই আমি টেলিফোন করে আমি আজকে রাতের মধ্যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, আপনি 5টা ঘটনা স্পেসিফিক বলেন। তো উনি কোনো মতেই সেই 5টি ঘটনার উত্তর দিতে পারলেন না, কোনো মতেই পারলেন না। সেটা নিয়ে খুব হাসাহাসি চলছে আর কি সেই বিষয়টা নিয়ে। তো মূল বিষয়টা কি, যে আমরা নিজেদের ভালো অনেক সময় না চেয়ে, মানে আর কিভাবে অন্যের ইসের খোরাক হতে পারি, তো সেই জিনিসগুলো তো আমরাও মানে তার সঙ্গে জড়িত, এবং একই সঙ্গে অন্য কিছু নাচনিয়ালি বুড়ি তো থাকেই। তো সব কিছু মিলেই আমি মনে করি যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, সেখানে কিছু হিন্দু সম্প্রদায়ের যারা ওই পতিত সরকারের দোসর ছিল তাদের ইন্ধন আছে, আর আওয়ামী লীগ নেতাদের তো ইন্ধন আছেই। দেখলাম যে ভৈরবে যে ইসকন মন্দির হামলা করেছে, ভাঙচুর করেছে, সেখানে তারা এই, এমনকি আমি মনে করি যে এই তুরাগে যে রাতের বেলায় যেটা ভাঙছে, সেখানেও দিনের বেলায় যেহেতু ভাঙে নাই, কেউ দেখে নাই, তার মানে ওরাই জড়িত আছে। এই ব্যাপারে সরকারের কঠোর একটা অবস্থান থাকা উচিত, ধরা উচিত, এবং তাদের শাস্তি নিশ্চিত করা উচিত। এই হলো আমার বক্তব্য। আর হচ্ছে আমরা এই বিষয় নিয়ে যা যা করা দরকার, মানে প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য, একটা রোগীর কাজটা কি, রোগীর যদি যথার্থ রোগ নির্ণয় করা যায় এবং তাহলে যথার্থ ঔষধ, এবং সেই রোগী সুস্থ হবে। আমি রোগের হয়েছে হলো ক্যান্সার, আমি যদি তার হচ্ছে বাতের ঔষধ মানে চিকিৎসা করি, তাহলে তার হবে না। তো যে কারণে আমরা মাইনরিটিরা ভালো থাকতে চাই, মানে সুন্দরভাবে বসবাস করতে চাই মিলেমিশে। আমাদের শাস্ত্রেও বলা আছে, অয়ম নিজা পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুদৈব কুটুম্বকম। সারা পৃথিবীর মানুষ সবই আমার আত্মীয়, এবং উদার চরিত মানে সবসময় উদার হতে হবে। তো সেই মানসিকতা নিয়ে, কোনো কৌশল নিয়ে আমরা বসবাস করতে চাই না। আমরা মনে করি পৃথিবীর সব মানুষ আমার আত্মীয়, আত্মীয়তার মতোই আমরা বসবাস করতে চাই। সেই জন্য সত্য তুলে ধরার জন্য আমরা যা যা করার দরকার সেগুলো আমরা করবো। আর আমাদের বাংলাদেশটা আসলে সম্প্রীতির বাংলাদেশ। অবশ্যই আমি ছোট্ট করে শুধু একটা 30 সেকেন্ড আমরা শুধু এতটুকু বলতে চাই যে আমরা যেন কোনো উস্কানিতে পা না দেই, এবং কোনোভাবেই যেন আমাদের যে এই যে গোবিন্দদা বসে আছে আর প্রফেসর হাসনাত বসে আছে, যেভাবে আমরা কথা বলছি পাশে পাশে, এই পরিবেশটা বাংলাদেশের কিন্তু একটি দীর্ঘদিনের কিন্তু সংস্কৃতি। এই সংস্কৃতি যারা ধ্বংস করার চেষ্টা করে, প্রত্যেককে খুঁজে খুঁজে আইনের আওতায় আনা উচিত, এবং আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানদের অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মুসলমানরা যেন যেতে পারে, এবং এই পেছনের ষড়যন্ত্রকারীরা যেন সামনে আসতে না পারে, এই জন্য রাষ্ট্র তৎপর থাকবে। আমরা তৎপর আছি ইনশাআল্লাহ। আর লাস্টে আমি একটু বলি, দেখেন আমি বিহারেও দেখেছি, এবং লন্ডন আমেরিকার যেগুলো আছে, মানে একজন বাচ্চা ছেলে বয়স্ক লোকের নাম ধরে ডাকে, কিন্তু আমাদের গ্রামে কিংবা শহরে একজন মুসলিম যারা আছে প্রতিবেশী, তাদেরকে আমরা একটা আত্মীয়তার সম্পর্কে সম্বোধন করি, চাচা, কাকা, মানে চাচি, নানি, এইগুলো। আবার মুসলিমরাও মানে জেঠিমা, কাকিমা, বৌদি, দাদা, এগুলো। তার মানে আমাদের বাংলাদেশের একটা কালচারটাই এমন যে কেউ প্রতিবেশী না, বরং আত্মীয়তার সম্পর্কে, হিন্দু বা মুসলিম, আমরা এইটা অব্যাহত রাখতে চাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।